গত ১.৫ বছর ধরে আমাদেরকে শিখালো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাই না? আমরা দিল্লি মানে ভারতের আধিপত্যবাদ মানব না, ভারত আমাদের উপরে মাতবাড়ি করবে, এইটা তো আমরা মেনে নেব না। প্রয়োজনে পাকিস্তান মাতবাড়ি করবে, আমরা মানতে রাজি, কারণ তারা তো মমিন মুসলমান, তাই না? মুসলমান ভাই ভাই। এবং সেই হেতু ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতাম যে প্রায় বাইরে বিদেশে কোনো জায়গায় গেলে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেখা হলেই আহ্লাদে গদগদ হয়ে একেবারে কোলাকুলি করতো, তাই না? তো আমাদেরকে এতদিন এই যে পাকিস্তান প্রেমিক বানিয়ে হঠাৎ করে এই বিএনপি নামক দলটা ক্ষমতা এসে কী শুরু করলো? কথা নাই বার্তা নাই, কি এই যে খবর, দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করলো বাংলাদেশ। মানে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম পদক্ষেপ। ভারতীয়দের ওই বাংলাদেশ মনে হয় ভিসা দেওয়া বন্ধ রাখছিল বেশ কিছুদিন, এখন সেটা চালু করলো। আবার এদিকে ভারতও কি এই যে অবশেষে সুখবর, ভারতীয় ভিসা জট কাটছে। অর্থাৎ ভারতও মনে হয় যে অতি সত্বর ওই ট্যুরিস্ট ভিসা এগুলো চালু করবে। যদিও মেডিকেল ভিসা টিসা ছিল, কিন্তু সেটার পরিমাণ ছিল খুবই কম। এখন হয়তো ওই ট্যুরিস্ট ভিসাও চালু করবে, এরকম খবর টবর পাওয়া যাচ্ছে। বাট বাংলাদেশ তো অলরেডি এটা করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ১.৫ বছর ধরে আমাদেরকে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমরা বললাম ঢাকা, এবং আমরা ভারত বয়কট করলাম, তাই না? যে ভারতের সাথে কোনো আমাদের সম্পর্ক থাকবে না। কিসের সম্পর্ক? ভারত হিন্দুদের দেশের মুশরিক, ওদের সাথে কিসের বন্ধুত্ব? আমরা তো এই সমস্ত শিক্ষা নিয়ে একেবারে মানসিকভাবে রেডি ছিলাম যে ভারত বয়কট, ভারতের থেকে আমরা কিছুই নেব না, দরকারে আমরা ঘাস খেয়ে থাকবো, তাও ভারত থেকে আমরা কি চাউল টাউল এগুলো কোনো কিছুই আনবো না। আমরা তো এইভাবেই মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো এইগুলা করে টোরে এখন কথা নেই বার্তা নেই। এই যে এই তারেক রহমান ক্ষমতা এসে এখন এই যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, তো এইটা আসলে কিসের আলামত? এই যে তাহলে এই যে এরকম যদি করে, তাহলে এই যে এই জামায়াত ইসলামের এক নেতা আবু তাহের আমেরিকাতে গিয়ে বলছিল না যে তাদের নাকি ৫০ লক্ষ সৈনিক রেডি আছে, ট্রেইনড, যারা নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, গাজাতুল হিন্দ করবে। এবং এই বিএনপির বলছে জামাত ইসলামের যে বি টিম, ওই যে এনসিপি, তাই না? এনসিপি, তারা তো প্রতিনিয়ত বলতো যে 7 সিস্টার্স দখল করবে, চিকেন নেক দখল করবে। এবং আমরাও বেশ উৎসাহিত হতাম, যাক দখল করতে বলে তো ভালো। বাংলাদেশের মানুষের কোনো বীরত্বের ইতিহাস তো তেমন নাই, যদিও ওই ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কিছুটা বীরত্বের পরিচয় দিয়েছিল। তো বাংলাদেশের মানুষ তো আস্তে আস্তে এটা ভুলে গিয়ে এখন বলছে না ওইটা কোনো যুদ্ধ কিছুই ছিল না। আমরাও ভাবতেছিলাম যে হ্যাঁ হতে পারে, ওইটা হলে যুদ্ধ ছিল না, ওইটা অনেকটা ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধ ছিল। ভারত বস্তুত বাংলাদেশকে মানে সেই সময় যে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছিলাম। যে কারণে ৭১ সালের ওটা আসলে কোনো স্বাধীনতা যুদ্ধ ছিল না। এটাই তো আমাদের শেখানো হলো, তাই না? গত ১.৫ বছর ধরে এইটাই আমাদের মাথার মধ্যে ঢুকানো হলো না। তো আমরাও চিন্তা করলাম ঠিকই তো ৭১ সাল আমাদের স্বাধীনতা হলো কত ২০২৪ সালে, তাই না? এবং বিজয় দিবস হলো ৫ আগস্ট। আমরা তো ভাবছিলাম যে এই সামনের থেকে ৫ আগস্টকে বিজয় দিবস হিসেবে আমরা পালন করব। কিন্তু এই সমস্ত কি দেখতেছি, হঠাৎ করে এই বিএনপি ক্ষমতা এসে এখন বলতেছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে। তাহলে এতদিন ধরে মানুষের মধ্যে যে এই কুমন্ত্রণা দেওয়া হলো, এইটার কি হবে? এবং যারা এই কুমন্ত্রণা এখনও দেয় ভিতরে তো তাদের তাহলে কি হবে? এই যে পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল গ্যাঞ্জাম বাঁধানোর যে একটা প্রচেষ্টা আমরা এই মোহাম্মদ ইউনূসের আমলে আমরা দেখছি, যে ব্যক্তি বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর একটা সত্যকার অর্থে বলতে গেলে যে সমর্থন নিয়ে ক্ষমতায় গেল, তো সেই লোক ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করে দিল ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। বুঝলাম না। তারপরে এই এনসিপির অর্থাৎ ওই জামাতের যে বি টিম, তারা বলল ভারত নাকি বাংলাদেশে
বাংলাদেশকে কিনে ফেলছে, বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ। তো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মানে কি 1.5 বছর ধরে অপেক্ষা করছি। বাংলাদেশকে যদি শেখ হাসিনা বিক্রি করে দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো চুক্তিপত্র ডিড অফ এগ্রিমেন্ট আছে না, বিক্রয়ের কোনো চুক্তি টুক্তি বা সুথামতা কিছু আছে। তো ওইটা মনে হয় যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস বেটের করে আমাদেরকে দেখাবে, এবং তখন আমরা সত্যি সত্যি মনে করব যে হ্যাঁ ঘটনা তো সত্য। এবং সেই হেতু আমরা কিন্তু মনে মনে সবাই রেডি ছিলাম যে যেহেতু ভারতের সেই উপনিবেশ থেকে আমরা যুদ্ধ করে নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করছি, তাই না, নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করছি, করে আমরা স্বাধীন হইলাম কি 5 আগস্টে, তাই না, এবং এটাই বিজয় দিবস হবে। তো মোহাম্মদ ইউনূস তো একটা সুথা বাইর করে দেখাতে পারলো না যে ভারতের সাথে এই চুক্তিগুলো করা হয়েছিল যাতে করে বাংলাদেশ ভারতের উপনিবেশ হয়ে গেছে। বরং আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে জিহাদি জোশে উদ্বুদ্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করলো, আমেরিকার সাথে গিয়ে কি একটা চুক্তি করলো ইলেকশনের 3-4 দিন আগে গিয়ে। এবং মোহাম্মদ ইউনূস কিন্তু অত্যন্ত সুকৌশলে এই কাজটা করছে, যেহেতু তাকে চলে যেতে হবে ইলেকশন হলে, তাই না, তাহলে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করে যেতে হবে যে পরবর্তীতে যে বা যারা ক্ষমতা আসবে তারা যাতে আমেরিকার ওই চুক্তি যেন কোনো মতেই বানচাল করতে না পারে। কারণ আমেরিকার সাথে কৃত চুক্তি এটা যে সরকারই করবে বানচাল, তার কপালে তো শনি চলে আসবে, তাই না, তারা তো সাহস হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কী করলো, আমেরিকার সাথে চুক্তি করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে কত 25টা না কয়টা জানি বোয়িং বিমান কিনবে না 15টা। ভালো কথা, আমাদের যদি বিমান দরকার হয় সেটা কিনবে, অসুবিধা কী। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রতিরক্ষা সরঞ্জাম, অর্থাৎ অস্ত্রপাতি, বিভিন্ন যে প্রতিরক্ষা যে গুলে বন্দুক কামান, তাই না, এরকম এমনকি যুদ্ধ বিমানও হতে পারে, এগুলোও নাকি আমেরিকা থেকে কিনতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চুক্তিতে নাকি এমন শর্ত আছে যে বাংলাদেশ যদি অন্য কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে চায় এই যে প্রতিরক্ষা সরঞ্জাম, তাহলে আমেরিকার অনুমতি লাগবে। চিন্তা করে দেখেন কী ভয়ঙ্কর অবস্থা, তাই না। এখন যে কোনো দেশের সেনাবাহিনীর অস্ত্রপাতি লাগে, বাংলাদেশ যেহেতু সেই অস্ত্রপাতি বানাতে পারে না, তাহলে আমেরিকার থেকে আনলো সমস্যা কী। কিন্তু মুশকিলটা হলো আমেরিকার অস্ত্রপাতির দাম হলো অনেক বেশি দাম রাখে তারা। যে জিনিসটা হয়তো তাদের উৎপাদন করতে 100 টাকা খরচ হয়েছে সেটা তারা 1000 টাকা দাম রাখে, এই হলো সমস্যা। সেই হেতু বাংলাদেশ কী করে একটু সস্তা অস্ত্রপাতি কেনে, কোথা থেকে, চীন থেকে। এবং আসলে তো অত উন্নত মানের অস্ত্রপাতি, অত সফিস্টিকেটেড অস্ত্রপাতি বাংলাদেশের সেনাবাহিনী তো দরকারও নেই। কারণ বাংলাদেশের সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করবে, ভারতের সাথে। তো আমেরিকা থেকে অস্ত্রপাতি আনলেই কি ভারতের সাথে যুদ্ধ করে কোনো কিছু করতে পারবে না, পারবে না। অতএব এই হেতু বাংলাদেশ কিন্তু চায়না থেকে সস্তা দামের অস্ত্রপাতি কিনে আনতো, যা দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর চাহিদা কিন্তু পূরণ হয়ে যেত। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কাম করে গেছে, আমেরিকার সাথে চুক্তি করেছে এই সামরিক সরঞ্জামের। এখন 1 টাকার মাল 10 টাকা দিয়ে কিনতে হবে, এটা কিন্তু কিনতেই হবে, এখানে কিন্তু কোনো মাপ নাই। তো এইগুলো করে টোরে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেছে এবং ভারতের বিরুদ্ধে সারাক্ষণ উস্কানিমূলক কথাবার্তা বলে, তাই না। এবং আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের তালে নেচে ভারতকে আমরা 1 নম্বর শত্রু হিসেবে গণ্য করা শুরু করছিলাম। এখানে এই বিএনপি সরকার এসে এইগুলো কী করছে কে জানে, বুঝছি না। তো আবার সেই পুরনো কাসুন্দি বাংলাদেশে চলবে বলেন, এটা তো হয় না। তবে ভারতের ভারতের প্রতি আমার একটা বক্তব্য, এতে এত আধিক্যতা দেখিয়ে লাভ নাই। আমি আবারও বলছি, ওই যে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য মানুষ আসবে না বা বেড়াতে আসবে, তাই তো আপনারা মনে করেন যে এতে করে বাংলাদেশের লোকজন বোধহয় ভারতের প্রতি খুব কৃতজ্ঞ। জি না, একেবারেই কৃতজ্ঞ না। এবং এই ক্ষেত্রে ভারতকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ভিসা অ্যাপ্লিকেশনে অবশ্যই যেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেখানে থাকে, যাতে করে ভারতের ভিসা অফিসাররা বুঝতে পারে যে কে আসলে ভারতকে ঘৃণা করে আর কে ঘৃণা করে না। আমার মনে হয় যে ভিসা দেওয়ার একটা অন্যতম ক্রাইটেরিয়া এটাই হতে পারে। ওই আগের মতো গড় সাপটা
ওই ভিসা দিবে ও, আর মনে করবে যে ভারতে বেড়াতে আসবে, কিছু ব্যবসায়ীর ব্যবসা হবে, অমুক সময় হোটেল মালিকের কিছু ব্যবসা হবে, ওই জন্যই তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ভাই তা এগুলো করে আপনারা আখেরে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। আপনারা যদি একটু ভেটিং করে ভিসা টিসা দেন না, ওই বাংলাদেশের মানুষ যখন ওই গড়ে ভারতে আসতে না পারবে, তখন একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশের মানুষের মধ্য থেকে যে ভারত বিরোধিতা এটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। যখন তারা বাস্তব জীবনে সমস্যার সম্মুখীন হবে চিকিৎসার জন্যে বা বেড়ানোর জন্যে, পাকিস্তান তো আর যাইতে পারবে না, তাই না? তো এইটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।